jungle. Audio jungle. প্রথমেই জানিয়ে দিব, অবশেষে সত্য হল শুভেন্দু অধিকারীর কথা। দুপুরেই সুখবর পেলেন শেখ হাসিনা। বাংলাদেশ নিয়ে দিল্লির চাল বদল। এদিকে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী। এবার জানিয়ে দিব, পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আসিফ মাহমুদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারতের রাজনৈতিক অবস্থান, শেখ হাসিনার ভবিষ্যৎ এবং দেশের ক্ষমতার সমীকরণ। সাম্প্রতিক সময়ে সীমান্তের দুই পাশের বক্তব্য, কূটনৈতিক ইঙ্গিত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন মিলিয়ে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতার কেন্দ্রে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচিত মুখ শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব ছিলেন। বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি যেভাবে বক্তব্য দিয়েছিলেন তা তখন অনেকের কাছেই শুধুই রাজনৈতিক আবেগ বলে মনে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কিছু বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে, কারণ তিনি যে কয়েকটি বিষয় নিয়ে সতর্ক করেছিলেন সেগুলোর কিছু বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের রাজনীতিতে ঘটে যায় বড় পরিবর্তন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন সমীকরণ। আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছাড়েন বা আত্মগোপনে চলে যান। সেই সময় ভারতীয় রাজনীতিবিদদের অধিকাংশই অপেক্ষাকৃত সংযত অবস্থান নিলেও শুভেন্দু অধিকারী ছিলেন ব্যতিক্রম। তিনি প্রকাশ্যে বলেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। তার বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট। তিনি বলেছিলেন, শেখ হাসিনা একদিন আবার প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকায় ফিরবেন। সেই সময় এই বক্তব্যকে অনেকে অতিরঞ্জিত রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখলেও এখন সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। কারণ ভারতের কৌশলগত অবস্থান নিয়ে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। বাংলাদেশকে ঘিরে ভারতের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত নিয়েও আলোচনা বাড়ছে। দিল্লি এখন পরিস্থিতিকে অনেক বেশি কৌশলগতভাবে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে এবং মাঠ পর্যায়ে সমর্থন পুনরুদ্ধার করতে সক্ষম হয়, তাহলে ভারত সেই পরিস্থিতিকে ইতিবাচকভাবে পর্যবেক্ষণ করতে পারে। কারণ দিল্লি সবসময় এমন একটি সরকার চায় যারা আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অবস্থান বজায় রাখবে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিভিন্ন মহলে বলা হচ্ছে, দেশের রাজনীতির আসল খেলা এখন শুরু হতে যাচ্ছে। এই খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ৫টি সমীকরণ। প্রথমত, রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি। দ্বিতীয়ত, প্রশাসনিক নিয়ন্ত্রণ। তৃতীয়ত, আন্তর্জাতিক সমর্থন। চতুর্থত, অর্থনৈতিক পরিস্থিতি। আর পঞ্চমত, নিরাপত্তা কাঠামোর অবস্থান। এই ৫টি বিষয় আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন মাসের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে যাবে এবং ধাপে ধাপে প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হবে। এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। কারণ দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে সেনা উপস্থিতি দেশের রাজনৈতিক পরিবেশে আলাদা এক প্রভাব তৈরি করেছিল। এখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক দায়িত্ব পুরোপুরি বেসরকারি প্রশাসনের হাতে চলে আসবে। এতে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ যেমন বাড়বে, তেমনি জনগণের প্রত্যাশাও বাড়বে। এই পরিস্থিতিতে বিএনপি এবং তাদের মিত্রদের নিয়েও আলোচনা বাড়ছে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, যদি সরকার পরিস্থিতির নিয়ন্ত্রণ ব্যর্থ হয় অথবা রাজনৈতিক সমন্বয় দুর্বল হয়ে পড়ে, তাহলে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। আবার অন্য অংশ মনে করছে, রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হলে সব পক্ষকেই সমঝোতার পথে হাঁটতে হবে। তারিক রহমানকে ঘিরেও বিভিন্ন বক্তব্য সামনে এসেছে। কেউ কেউ বলছেন, যদি রাজনৈতিক নেতারা সেনাবাহিনীর হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে পেছনে সরে দাঁড়ান, তাহলে হয়তো মানুষ সাময়িকভাবে নিরাপত্তা অনুভব করতে পারে। তবে বাস্তবতা হল, গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বকেই দায়িত্ব নিতে হয় এবং জনগণের আস্থা অর্জন করতে হয়। এদিকে শেখ হাসিনার একটি পুরনো বক্তব্য এখন আবার নতুন করে আলোচনায় এসেছে। কোটা আন্দোলনের সময় তার রাজাকারের নাতি মন্তব্য দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। সেই বক্তব্যের পর আন্দোলনের গতি আরও তীব্র হয় এবং রাজনৈতিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক একই সময় শুভেন্দু অধিকারীও সীমান্তের ওপার থেকে কঠোর ভাষায় বক্তব্য দেন। তিনি বাংলাদেশের পরিস্থিতিকে ঘিরে সরাসরি অবস্থান নেন এবং শেখ হাসিনার সমর্থন প্রকাশ করেন। তার বক্তব্যে আবেগ, রাজনৈতিক বার্তা এবং কৌশল তিনটিই স্পষ্ট ছিল। বর্তমানে পরিস্থিতি বদলেছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুভেন্দু অধিকারীর অবস্থান আরও শক্তিশালী হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তাই তার বক্তব্য এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। দিল্লির কৌশল, আওয়ামী লীগের ভবিষ্যৎ, বিএনপির অবস্থান, সেনাবাহিনীর ভূমিকা এবং আন্তর্জাতিক সমীকরণ সবকিছু মিলিয়ে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। কে শেষ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে, কোন দল জনসমর্থন ধরে রাখতে পারবে এবং আঞ্চলিক শক্তিগুলো কাকে সমর্থন দেবে, এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এটাও সত্য, দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এবং সেই অধ্যায়ের প্রতিটি পদক্ষেপ এখন দেশ বিদেশের নজরে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে সরকার। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ৭ মে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সিলেট অঞ্চলের পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সরকারের এই নতুন অবস্থানের কথা তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিক ধারায় এগোচ্ছে। বিশেষ করে পুলিশ বাহিনীর কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি সক্রিয় এবং কার্যকর হয়েছে। এই বাস্তবতায় দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন রাখার প্রয়োজনীয়তা সরকার আর দেখছে না। সেই কারণেই সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রত্যাহারের পুরো প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। কিভাবে, কোন ধাপে এবং কত সময়ের মধ্যে বাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে যাবেন তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা হবে। এরপর একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার চাইছে পুরো প্রক্রিয়াটি যেন ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে সম্পন্ন হয়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের এই সিদ্ধান্ত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কারণ দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কৌশলগত এলাকা এবং বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তাদের প্রত্যাহারের ঘোষণা থেকে বোঝা যাচ্ছে যে সরকার প্রশাসনিক এবং নিরাপত্তা কাঠামোকে আবার পুরোপুরি বেসামরিক ব্যবস্থার ওপর নির্ভরশীল করতে চাইছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, এটি সরকারের আত্মবিশ্বাসেরও প্রতিফলন। কারণ সাধারণত তখনই সেনাবাহিনীকে মাঠ থেকে ফিরিয়ে নেওয়া হয় যখন সরকার মনে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সক্ষম অবস্থানে পৌঁছেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট ছিল। তিনি বলেন, পুলিশ বাহিনীর কার্যক্রম এখন অনেক বেশি গতিশীল হয়েছে। বিভিন্ন জায়গায় তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাই সামরিক বাহিনীর সদস্যদের দীর্ঘদিন মাঠে রাখার যৌক্তিকতা কমে এসেছে। তবে বিষয়টি শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন। তার এই বক্তব্য থেকে বোঝা যায় যে সরকার চায় প্রশাসনিক স্বাভাবিকতা এবং গণতান্ত্রিক কাঠামোর বার্তা জনগণের কাছে পৌঁছাতে।
এদিকে একই ব্রিফিংয়ে সিলেট অঞ্চলের পাথর উত্তোলন নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলে পাথর উত্তোলন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সংশ্লিষ্ট প্রশাসনিক অফিসার, বিদ্যান বিশেষজ্ঞ এবং কারিগরি বিশেষজ্ঞরা থাকবেন। তারা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন কোন কোন এলাকা থেকে পাথর উত্তোলন করা যাবে এবং কোথায় পরিবেশগত ঝুঁকি বেশি। একই সঙ্গে কত গভীর থেকে পাথর উত্তোলন করা হবে এবং কী পরিমাণ পাথর সংগ্রহ করা যাবে সেটিও নির্ধারণ করবে কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় উন্নয়ন এবং পরিবেশ দুই বিষয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে। কারণ দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে অপরিকল্পিত পাথর উত্তোলনের কারণে নদী, টিলা এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। তাই এবার সরকার নিয়ন্ত্রিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পাথর উত্তোলনের পরিকল্পনা করছে। তিনি আরও জানান, পরিবেশ রক্ষা করেই কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা যায় সেটিই এখন সরকারের মূল লক্ষ্য। বিশেষজ্ঞ কমিটি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে একটি সুপারিশমালা তৈরি করবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে সরকারের এই দুই সিদ্ধান্ত, একদিকে সেনা সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার এবং অন্যদিকে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠন, একটি প্রশাসনিক পুনর্গঠনের অংশ। এতে বোঝা যাচ্ছে সরকার এখন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রিত প্রশাসনিক কাঠামোর দিকে এগোতে চাইছে। সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক ধরে নিয়ে সরকার এখন বেসামরিক প্রশাসনের ভূমিকা আরও জোরদার করতে চাইছে। পাশাপাশি পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন কিভাবে হয় সেটিই এখন দেখার বিষয়।